আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। তো সাউন্ড ক্লিয়ার এবং বোর্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টস করবো, সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। আমি ইতিমধ্যে দেখছি অনেকে জয়েন করে ফেলছে। নাফিজুর রহমান, আবু হেনা রাজু, রাজু চৌধুরী, মেহেদি হাসান, পুষ্পিতা লিজা, আব্দুল্লাহ আসিফ, আবু হেনা রাজু, মেহেদি হাসান, তামিমা তানজুম, আদনান সামি, আব্দুল্লাহ আসিফ, মাকরুমা সুলতানা, রোজিনা আক্তার আমি দেখছি ইতিমধ্যে জয়েন করে ফেলছে। তো সবাইকে বলি, শেয়ার করি, আমরা একেবারে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি। সাউন্ড ক্লিয়ার কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবো, জানালে আমাদের সুবিধাটা হবে। সীমান্ত হোসাইন জয়েন করলেন, মাহমুদ খালিদ, মাইশা তন্নি, সীমান্ত হোসাইন। আজকে আমরা একেবারে নতুন একটা চ্যাপ্টার পড়বো, ফার্স্ট পার্টের ফিফথ চ্যাপ্টার, দ্যাট ইজ ভোকেশনাল কেমিস্ট্রি, কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের একটা সিকিউ আসেই এবং এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ আসে। কোনো চ্যাপ্টারই আমাদের আসলে কম গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ নয়, সব চ্যাপ্টারকে আমাদের সমান গুরুত্ব দিতে হবে। আর ফার্স্ট পার্টের চতুর্থ চ্যাপ্টারে যে তাপ রসায়নের যে অংশটুকু আছে ওটুকু স্বপন স্যার করাচ্ছেন, উনি শেষ করে ফেলবেন। তো সেই হিসেবে আমি ফিফথ চ্যাপ্টার স্টার্ট করে দিয়েছি। আর সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন, ওটা বিপ্লব স্যার করাচ্ছেন, ওটা চলতে থাকবে। আর আমি ভোকেশনাল কেমিস্ট্রি স্টার্ট করছি, এর সাথে আপনারা অ্যাড করে নেবেন। তো অনেকে ক্লিয়ার বলছে, সানি বলছে, হৃদয় মিয়া বলছে, মাহমুদ খালিদ বলছে ক্লিয়ার। তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ক্লাস শুরু করি। আর আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, যে কোনো কোশ্চেন কমেন্টসে করবেন এবং দেখতে থাকবেন। চ্যাপ্টারটা খুবই মজা, আমরা মজা করে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমেই দেখেন, আমরা এখানে টপিকসগুলো লিখে ফেলছি, আজকে যা যা বিষয়গুলো পড়াবো ধাপে ধাপে আমরা টপিকসগুলো লিখে ফেলছি। আপনারা যদি খেয়াল করেন, খাদ্য নিরাপত্তা, ফুড পয়জনিং, ফুড লেকা, প্রিজারভেটিভস, কিউরিং, ফর্মালিন, ভিনেগার, অ্যাসিটাইব্যাক্টার, পিকলিং, ক্যানিড এবং খাদ্য কৌটাজাতকরণ। আমরা মোটামুটি টপিকসগুলো আজকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে খাদ্য নিরাপত্তা, যদি এই চ্যাপ্টার খোলেন আপনারা, ভোকেশনাল কেমিস্ট্রি যদি অধ্যায়টা চ্যাপ্টারটা খোলেন, প্রথমেই দেখবেন একটা তথ্য আপনাদের মাথার ভিতরে আসবে, খাদ্য নিরাপত্তা। পৃষ্ঠা উল্টালে প্রশ্নটা হচ্ছে খাদ্য নিরাপত্তা আসলে কি। খাদ্য নিরাপত্তা এরকম, দেখেন, খাদ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের জন্য যে দিক নির্দেশনামূলক যে সমস্ত তথ্যাদি আছে তার বিজ্ঞানসম্মত সমষ্টিকে আমরা বলি বেসিক্যালি খাদ্য নিরাপত্তা। ঠিক আছে, বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলোকে বলা হয় খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা মানব সভ্যতার বিকাশ, মানব সভ্যতার টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা যদি সামান্য পরিমাণও বিঘ্নিত হয়, মানব সভ্যতা কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। আপনারা জানেন, উদ্ভিদ কিন্তু শিকড়ের সাহায্যে, পানি এবং বায়ুর অক্সিজেনের সাহায্যে কিন্তু খাদ্য তৈরি করে। এর কোনোটি যদি দূষিত হয় তাহলে টোটাল খাদ্যটাই কিন্তু দূষিত হয়ে যাবে এবং সেটা যদি আমরা ভক্ষণ করি আমাদের জীবনমান কিন্তু বিঘ্নিত হবে, আমাদের নানাবিধ সমস্যার সৃষ্টি হবে, রোগ ব্যাধির সৃষ্টি হবে। তো এই যে খাদ্য নিরাপত্তা, এই খাদ্য নিরাপত্তার জন্য এবং খাদ্যদ্রব্যকে বিশুদ্ধ রাখার জন্য, সংরক্ষণ করার জন্য, এর উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের জন্য কতগুলো নীতিমালা দেওয়া হয়েছে। এই নীতিমালার সমষ্টিকে বলা হয় বেসিক্যালি খাদ্য নিরাপত্তা। এই খাদ্য নিরাপত্তার তিনটা মৌলিক বিষয় আছে, আমরা যদি লিখে নেই সবাই নোট করবেন। খাদ্য নিরাপত্তার তিনটি মৌলিক বিষয়। একটা হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, অনেক সময় এটা এমসিকিউতে পড়ে, সমাপ্তসূত্র বহুপদীতে পড়তে পারে। খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্য সংরক্ষণ পদ্ধতি।
এই তিনটা বিষয় আসলে খাদ্য নিরাপত্তার মৌলিক বিষয়। আমরা যদি খাদ্যের পর্যাপ্ততা থাকে, আমরা যদি খাদ্যকে সহজলভ্যভাবে পেতে পারি এবং খাদ্যকে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আর খাদ্য নিরাপত্তা যদি নিশ্চিত হয় তাহলে কিন্তু আমাদের মানব সভ্যতা টিকে থাকবে, আমাদের জীবন মানের উন্নতি হবে। ক্লিয়ার কিনা? তো এই যে চ্যাপ্টারটা ভোকেশনাল কেমিস্ট্রি, দেখেন এই চ্যাপ্টারটা কিন্তু আগে সিলেবাসে ছিল না, বাট এই জিনিসগুলোর গুরুত্ব বিবেচনা করে কিন্তু এটা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা আমরা আশা করি ধীরে ধীরে পড়ে ফেলবো। খাদ্য নিরাপত্তা জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানাবো এবং সবার সাথে শেয়ার করে, যে ক্লাস শুরু হয়ে গেছে সবার সাথে শেয়ার করে ফেলি। আমরা কমেন্ট সেকশনে জানাই যে খাদ্য নিরাপত্তা জিনিসটা ক্লিয়ার কিনা, এবং এই খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমরা সবাই কিন্তু কাজ করব। ঠিক আছে, কাজ করব খাদ্য যাতে আমাদের দূষিত খাদ্য যত পরিমাণে কমাতে পারবো, আমরা খাদ্যকে যত সহজলভ্য করতে পারবো, খাদ্যের পর্যাপ্ততা বাড়াতে পারবো, সর্বোপরি খাদ্যকে যদি আমি সঠিকভাবে সংরক্ষণ করতে পারি তাহলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আর খাদ্য নিরাপত্তা যদি নিশ্চিত হয় তাহলে আমাদের সব ক্ষেত্রেই কিন্তু আমরা এগিয়ে যাব। কারণ ভেজাল খাদ্য গ্রহণ করলে আমাদের জীবন মানের সঠিক সদ্ব্যবহার হবে না, আমাদের জীবন মান কিন্তু বেশি দিন টিকে থাকা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। খাদ্য নিরাপত্তা এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আমার ক্লিয়ার বলছে, অনেক প্রত্যাশা মজুমদার, রাজু চৌধুরী, আবির আহমেদ, মেহবুব হাসান, অমিত দাস, তামিমা তানজুম, জান্নাতুল ফেরদৌস, হৃদয় মিয়া, সানি সবাই ক্লিয়ার বলছে। ঠিক আছে, তাহলে খাদ্য নিরাপত্তা আমরা মোটামুটি শিখে ফেললাম। এখন আমরা শিখবো হচ্ছে ফুড পয়জনিং। প্রত্যেকটা টপিকস দেখবেন আমি কিন্তু অনেক জায়গা থেকে এগুলো নিয়ে আসি, সব বইতে কিন্তু এক জায়গায় আপনারা পাবেন না সব। আমরা চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডস কি কি এইগুলো তথ্য দেওয়ার জন্য, যেটা আপনাকে অনেক হেল্প করবে। এই জন্য এগুলো নোট করবেন সবাই। সব কিন্তু সব বইতে আপনারা পাবেন না। আমরা চেষ্টা করি যে বিভিন্ন তথ্যগুলোকে একই প্ল্যাটফর্মে একই জায়গায় আনতে, যেটা আপনাদের যাতে সহজে বোধগম্য হয় এবং সব জিনিস যাতে এক জায়গায় পাওয়া যায়। তো আমরা এখন করবো ফুড পয়জনিং। ফুড পয়জনিং এখন খেয়াল করেন, আমরা কিন্তু বেশিরভাগ খাদ্য সংরক্ষণ করার জন্য ফ্রিজিংটা কিন্তু ব্যবহার করি। একেবারে টাটকা মাছ কিনে এনে আমরা ওটা না খেয়ে কিন্তু ফ্রিজ আপ করি, আমাদের একটা হ্যাবিট আছে। বাট ফ্রিজ আপ খাবার না গ্রহণ করাই ভালো। যতদূর না গ্রহণ করা ভালো আসলে ঠিক না, যতদূর কম গ্রহণ করা যায় সেদিকে চেষ্টা করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন আমরা খাদ্যকে ফ্রিজিং করি যতদূর সম্ভব? কারণটা হচ্ছে এরকম, যদি আপনার বায়ুর আর্দ্রতা বেড়ে যায়, বায়ুর তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু ছত্রাক বা ব্যাকটেরিয়া এগুলো কিন্তু এদের প্রকোপটা বেড়ে যায়। যখন ছত্রাক ব্যাকটেরিয়া প্রকোপ বেড়ে যাবে, এই ছত্রাক ব্যাকটেরিয়া পচন সৃষ্টি করে। পচন যখন সৃষ্টি করবে তখন খাদ্যদ্রব্যে টক্সিন নামক একটা পদার্থ নিঃসৃত করে। তখন এই খাদ্য বিভিন্ন ক্ষতিকর অণুজীবের অনুপ্রবেশ ঘটে খাদ্যে এবং টক্সিন নিঃসৃত হয়, খাদ্যটা পচে যায়। এই খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আন্তরিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এই ঘটনাকে আমরা বলি ফুড পয়জনিং। আবার খেয়াল করেন, এই ফুড পয়জনিং এর দুইটা কারণ বেসিক্যালি, একটা হচ্ছে বায়ুর আর্দ্রতা এবং দুইটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। এই জন্য খাদ্যটা বস্তুটা কিন্তু নিম্ন তাপমাত্রায় আমরা ফ্রিজিং করি, সংরক্ষণ করি। যদি আমার বায়ুর আর্দ্রতা বেড়ে যায়, আমার যদি পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, তখন ছত্রাক বা ব্যাকটেরিয়া, মল্ড এগুলো খাদ্যবস্তুকে আক্রমণ করে এবং তাদের বংশবিস্তার, তাদের বৃদ্ধি, তাদের প্রকোপ দেখা যায়। তখন আমার যে ক্ষতিকর অণুজীব এগুলো আমার বিভিন্ন ধরনের অপদ্রব্য, বেসিক্যালি টক্সিন নিঃসৃত করবে খাদ্যদ্রব্যে। এই খাদ্যদ্রব্য এবং পচে যাবে। এই পচা খাদ্যদ্রব্য, এই টক্সিন নিঃসৃত খাদ্যদ্রব্য আমরা যদি খাই তাহলে আমাদের বিভিন্ন আন্তরিক সমস্যা দেখা দেয়। এই ঘটনাটাকে বলি আমরা ফুড পয়জনিং। ক্লিয়ার কিনা? ফুড পয়জনিংটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবো, এবং সবাই নোট করেছে কিনা। তাহলে ফুড পয়জনিং এর আসলে বেসিক্যালি দুইটা কারণ, একটা হচ্ছে বায়ুর আর্দ্রতা এবং
পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি, যখন এটা ঘটবে তখন আমাদের ছত্রাক ব্যাকটেরিয়া এগুলোর প্রকোপ দেখা দিবে এবং উপকারী অণুজীব কিন্তু ধ্বংস হবে এবং ক্ষতিকর অণুজীব আমাদের বংশবিস্তার শুরু করবে। তারা বিভিন্ন ধরনের অপদ্রব্য টক্সিন এই খাদ্যদ্রব্যে প্রয়োগ করবে এবং এই খাদ্যদ্রব্যটা পচে যাবে। এই পচে যাওয়া খাদ্যদ্রব্য যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আন্তরিক বিভিন্ন সমস্যা দেখা দিবে। এই ঘটনাটাকে বলি আমরা বেসিক্যালি ফুড পয়জনিং। এটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে ফুড পয়জনিংটা ক্লিয়ার কিনা। অনিক সাহা, প্রত্যাশা মজুমদার, অনিক দাস, পুষ্পিতা সরকার, রোজিনা আক্তার, ইসমাইল, হৃদয় মিয়া, মাকরুমা সুলতানা সবাই ক্লিয়ার বলছে, ইয়েস স্যার বলছে, আব্দুল্লাহ আসিফ ইয়েস স্যার বলছে, মেহেদি হাসান ইয়েস স্যার বলছে, আদনান সামি ক্লিয়ার স্যার বলছে। তাহলে ফুড পয়জনিংটা আমরা মোটামুটি শিখে ফেললাম। আমরা এই টপিকসগুলো ধীরে ধীরে পড়বো। এই চ্যাপ্টারে কিন্তু অনেক ছোট ছোট তথ্য আছে, এগুলো জ্ঞান অনুধাবনের জন্য আমার যদি কোথাও লিখিত পরীক্ষা দিই সেখানেও আমাকে অনেক বেশি হেল্প করবে এবং আমার এমসিকিউ ছোট ছোট এমসিকিউ জ্ঞান অনুধাবন এবং একটা তো সিকিউ পড়বে, অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু আমাকে খুব ভালো করে দেখতে হবে এবং ছোট ছোট এই তথ্যগুলো কিন্তু আমার মাথার ভিতরে রাখতে হবে। তো আমরা এখন চলে যাব ফুড লেখা। ফুড লেখা আপনারা জানেন অনেকেই কিন্তু পিৎজা খেয়েছেন বা যারা ফাস্ট ফুড পছন্দ করেন আপনারা দেখবেন এই ফাস্ট ফুডকে চাকচিক্য করার জন্য, এটাকে আকর্ষণীয় করার জন্য এর উপরে কিন্তু আমার পিৎজার উপরে দেখবেন সস ছড়িয়ে দেয়, আবার অনেক বিস্কিট আছে দেখবেন এই বিস্কিটের ভিতরে চিনি ছড়িয়ে দেয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে খাদ্যবস্তুকে চাকচিক্য করার জন্য, এটাকে আকর্ষণীয় করার জন্য। তবে তথ্য থাকে যে পদার্থটা ছড়িয়ে দিতে হবে বা আকর্ষণীয় করার জন্য আমরা ব্যবহার করি সেটা আবার খাদ্য উপযোগী হতে হবে। তার মানে খাদ্যকে আকর্ষণীয় করার জন্য, খাদ্যের চাকচিক্য বৃদ্ধি করার জন্য খাদ্য উপযোগী যে সমস্ত পদার্থ আমরা ব্যবহার করব, যে সমস্ত পদার্থ আমরা ব্যবহার করব তাদেরকে বলা হবে বেসিক্যালি ফুড লেকার। আবার খেয়াল করেন, খাদ্যের চাকচিক্য বৃদ্ধি করার জন্য, খাদ্যকে আকর্ষণীয় করার জন্য খাদ্য উপযোগী যে সমস্ত সামগ্রী বা দ্রব্যাদি ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি বেসিক্যালি ফুড লেকার। যেমন ফুড লেকার হিসেবে আমরা চিনি ব্যবহার করতে পারি, জলপাই ব্যবহার করা হয়, সিরাপ ব্যবহার করা হয়, বিভিন্ন সস ব্যবহার করা হয়। এগুলো ফুড লেকার হিসেবে ব্যবহার করা হয় খাদ্যকে আকর্ষণীয় করার জন্য, খাদ্যের চাকচিক্য বৃদ্ধি করার জন্য। খাদ্যকে আমরা এবং গুণগত মান আসলে এটা বৃদ্ধি করার মূল কাজই আসলে খাদ্যকে চাকচিক্য করার জন্য, আকর্ষণীয় করার জন্য, যাতে মানুষ এটা খেতে পছন্দ করে। বেসিক্যালি ফাস্ট ফুডে এই ফুড লেকার গুলো ব্যবহার করা হয় এবং খাদ্যের উপর একটা বাড়তি একটা আবরণ তৈরি করা হয় যার জন্য মানুষ এটাকে বেশি পছন্দ করে এবং ভক্ষণ করে থাকে। অনেক ক্ষেত্রে ফুড লেকার যদি আমরা বেশি মাত্রায় ব্যবহার করতে পারি ব্যাড ইম্প্যাক্ট করতে পারে। তাহলে ফুড লেকার জিনিসটা কি আমরা শিখলাম। ফুড লেকার কি? আবার আমরা বলি খাদ্যকে আকর্ষণীয় করার জন্য, খাদ্যের চাকচিক্য বৃদ্ধি করার জন্য খাদ্য উপযোগী যে সমস্ত সামগ্রী খাদ্যের উপরে আমরা ব্যবহার করি তাদেরকে বলা হবে ফুড লেকার। যেমন চিনি ব্যবহার করা যেতে পারে, জলপাই ব্যবহার করা যেতে পারে, সিরাপ বা সস জাতীয় পদার্থ ব্যবহার করা যেতে পারে এই ফুড লেকার হিসেবে। এই ফুড লেকার জিনিসটা ক্লিয়ার কিনা সবাই কমেন্ট সেকশনে জানাবো, কারো কোনো কোয়ারি থাকলে বলবো। কারো কোনো কোয়ারি থাকলে বলবো ফুড লেকার। আমরা আজকে গল্প করতে করতে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা পড়ে অনেক অংশ পড়ে ফেলবো। অনিক শাহ বলছে, প্রত্যাশা মজুমদার, মেহেদি হাসান, রাসেল, হৃদয় মিয়া, নাফিজুর রহমান, অনিক দাস সবাই ক্লিয়ার বলছে। মারুফা ইয়াসমিন রূপা বলছে ক্লিয়ার, সানি বলছে ক্লিয়ার, রাফিয়া মিম বলছে ক্লিয়ার, রোজিনা আক্তার ক্লিয়ার বলছে, রাসেল মাসুরা শিলা ইয়েস স্যার বলছে, আবির আহমেদ ক্লিয়ার স্যার বলছে, আব্দুল্লাহ আসিফ ক্লিয়ার স্যার বলছে, রাজু চৌধুরী ইয়েস স্যার বলছে, ইসমাইল ইয়েস স্যার বলছে। আমি দেখছি এখন অনেকেই জয়েন করে ফেলছেন। যারা জয়েন করছেন থ্যাংক ইউ এবং সবার সাথে শেয়ার করেন। যত শেয়ার করবেন বন্ধুদেরকে জানান যে ক্লাস শুরু হয়ে গিয়েছে
একেবারে পঞ্চম চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস আজকে আমার। এই ক্লাসটা শুরু হয়ে গেছে, ফ্রেন্ডদেরকে জানিয়ে দেন। এখন একটা গুরুত্বপূর্ণ টপিকস পড়বো, যেটার সাথে আপনারা প্রায় অনেকেই পরিচিত এবং পরিচিত এই প্রিজারভেটিভস। এই প্রিজারভেটিভ নামটা অনেকেই শুনেছেন। প্রিজারভেটিভস এর বাংলা হলো খাদ্য সংরক্ষক, মানে যে খাদ্য সংরক্ষণ করে বা যে সমস্ত পদার্থ আমরা ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করি বেসিক্যালি। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে প্রিজারভেটিভস। আমরা খাদ্য নিরাপত্তা পড়ে ফেলেছি, ফুড পয়জনিং, ফুড লেকার পড়ে ফেলেছি। এখন আমরা পড়বো প্রিজারভেটিভস। তো আপনারা জানেন খাদ্যকে যদি খাদ্যের গুণাগুণ, খাদ্যের পুষ্টিমান, খাদ্যকে পচন ক্রিয়ায় আসলে হেল্প করে বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট, মল্ট। এখন এই ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট বা মল্টের আমরা এগুলো বংশ বিস্তার করতে দেব না, এগুলোকে আমরা প্রতিরোধ করব। এগুলো ধ্বংস করার জন্য বা এদের ক্রিয়াকে বিনষ্ট করার জন্য আমরা যে সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করি, সেটা প্রাকৃতিক হতে পারে, কেমিক্যালও হতে পারে, যে সমস্ত পদার্থ ব্যবহার করি তারা বেসিক্যালি প্রিজারভেটিভস। তাহলে ছত্রাক, খাদ্যের গুণগত মান বা পুষ্টিমান নষ্ট করার জন্য দায়ী হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট এবং মল্ট। বেসিক্যালি এই চারটা জিনিসকে দায়ী করা হয়। তো খাদ্যদ্রব্যে বিদ্যমান এই যে ছত্রাক, এই যে ব্যাকটেরিয়া, এই যে ইস্ট, এই যে মল্ট, এইগুলোর প্রকোপ কমানোর জন্য, এইগুলোর প্রভাবন ক্ষমতা কমানোর জন্য যে সমস্ত প্রাকৃতিক বা রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করি এবং খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখি, তাদেরকে বলা হবে প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক। ক্লিয়ার কিনা? আরো একবার বলি, খাদ্যে যে সমস্ত প্রাকৃতিক বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট বা মল্টের প্রকোপ বা এর প্রভাবন ক্ষমতা হ্রাস করে খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখা হয়, তাদেরকে বলা হবে প্রিজারভেটিভস। এখন এই প্রিজারভেটিভস এর ভাগ আছে, সেই ভাগটা আমরা একটু দেখব। আমরা জিনিস মনে রাখবো যে ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট এবং মল্ট, এই বেসিক্যালি চারটা জিনিস খাদ্যকে আমার খাদ্যের পচন ক্রিয়া, খাদ্যকে গুণগত মান, এগুলো নষ্টের জন্য অনেকাংশে দায়ী। আরো অনেকে আছে, বাট এই চারটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। দেখেন এই প্রিজারভেটিভ বেসিক্যালি দুই ধরনের প্রিজারভেটিভস। একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস এবং আরেকটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস। এই কৃত্রিম প্রিজারভেটিভস এর আবার তিনটা ভাগ আছে, নোট করবো সবাই। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপর আছে কিলেচিং এজেন্ট, এবং অ্যান্টিঅক্সিডেন্ট। নোট করি সবাই, এইগুলো আমরা শিখবো যে প্রাকৃতিক প্রিজারভেটিভস কারা, উদাহরণ শিখতে হবে, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কি জিনিস, কিলেচিং এজেন্ট কি জিনিস, অ্যান্টিঅক্সিডেন্ট কি জিনিস, এদের উদাহরণগুলো, এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমাদের একটু সময় দিতে হবে, ঠিক আছে? এখন প্রাকৃতিক প্রিজারভেটিভস গুলো কি কি আমরা একটু উদাহরণ লিখে এমসিকিউ পড়ে বারবার যে প্রাকৃতিক প্রিজারভেটিভস আমাকে দিয়ে দেয় এবং উদাহরণ লিখতে বলে। প্রাকৃতিক প্রিজারভেটিভস এর উদাহরণ দেখেন, আমরা লিখে ফেলি। চিনি হতে পারে, অ্যালকোহল, এই অ্যালকোহলটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে অনেক বহুল পরিমাণ ব্যবহার করা হয়। চিনি, অ্যালকোহল, তারপরে ভিনেগার, তারপরে লবণ, তারপরে সরিষার তেল, বিভিন্ন ধরনের মশলা বা হলুদ জাতীয় পদার্থ আমরা এই প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি। সবাই নোট করে নেবেন এইগুলো। এখান থেকে আমি এর বাইরে আসলে খুব বেশি দেখা যায় না। আর সানলাইট, প্রাকৃতিক যে সানলাইট, এটাকে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভের ভিতরে ধরবো, প্রাকৃতিক সানলাইটটা। তো আমরা কি আবার যদি খেয়াল করি প্রাকৃতিক প্রিজারভেটিভ উদাহরণ দেখেন, চিনি, অ্যালকোহল, ভিনেগার, লবণ, সরিষার তেল, মশলা বা হলুদ, এই ধরনের পদার্থকে আমরা বলি বেসিক্যালি হচ্ছে
প্রাকৃতিক প্রিজারভেটিভ এগুলো। এখন এখানে দেখেন আমার একটা শব্দ পড়া আছে, দেখেন কিউরিং। এই কিউরিং যদি খাদ্য লবণ, দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে, খাদ্য লবণ ব্যবহার করে খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় কিউরিং। খাদ্য লবণ ব্যবহার করে খাদ্য সংরক্ষণ পদ্ধতি হচ্ছে কিউরিং। নোট রাখবেন, কিউরিংটা শিখে ফেললাম। অনেক সময় নলেজে পড়ে কিউরিং কি, খাদ্য সংরক্ষণ এক্সাক্ট লবণ সোডিয়াম ক্লোরাইড যেটা খাদ্য লবণ বলি আমরা, পদ্ধতিকে কিউরিং বলে। এটা একটু নোট করি। খাদ্য লবণ ব্যবহার করে আমার খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে সবাই একটু নোট করবেন সবাই। আমরা প্রিজারভেটিভ পড়ছি, প্রিজারভেটিভ এই জায়গাটা আমাদের একটু সময় দিতে হবে, কারণ এই অংশটা নলেজের জন্য গুরুত্বপূর্ণ, আবার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। একটা এমসিকিউ কিন্তু পড়েই। আমরা প্রথমেই বলেছি প্রিজারভেটিভ জিনিসটা কি। প্রিজারভেটিভ হচ্ছে যে সমস্ত প্রাকৃতিক বা রাসায়নিক পদার্থ, প্রাকৃতিকটা আবার যেগুলো রাসায়নিক যেগুলো সেগুলো কৃত্রিমের মধ্যে চলে যাবে। তো যে সমস্ত প্রাকৃতিক বা রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা খাদ্যদ্রব্যে বিদ্যমান যে ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট, মল্ট বা এর ক্ষতিকর বা এর প্রভাবন ক্ষমতা হ্রাস করে খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখি যে সমস্ত পদার্থ আমরা ব্যবহার করে তাদেরকে বলা হয় প্রিজারভেটিভস বা বাংলায় বলে খাদ্য সংরক্ষক। এই খাদ্য প্রিজারভেটিভসটা বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক প্রিজারভেটিভস কারা, আমি উদাহরণ লিখে দিয়েছি। যে সমস্ত প্রাকৃতিক পদার্থ আমরা যখন যদি বলে প্রাকৃতিক প্রিজারভেটিভ কি, তাহলে আমরা শুধু রাসায়নিক কথাটা তুলে দেবো যে সমস্ত প্রাকৃতিক পদার্থ ব্যবহার করে আমরা ছত্রাক, ইস্ট বা মল্টের প্রকোপ কমিয়ে খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখি। আর যদি কৃত্রিম প্রিজারভেটিভ পড়ে তাহলে আমরা প্রাকৃতিক কথাটা উঠে দেবো যে সমস্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে আমরা ছত্রাক, ইস্ট বা মল্টের আমরা প্রকোপ কমিয়ে এর প্রভাবন ক্ষমতা হ্রাস করে এর বংশ বিস্তার হ্রাস করে এর স্পোর বা এর আবরণকে ধ্বংস করে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করি। সেই প্রসেসটাকে বলবো বা সেই ধরনের পদার্থকে আমরা বলবো কৃত্রিম প্রিজারভেটিভ। কৃত্রিম প্রিজারভেটিভস আমরা তিনটা ভাগ বলেছি, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ক্লিচিং এজেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এবং এই তিনটা কি জিনিস এবং এদের উদাহরণ আমাদের শিখতে হবে, আসতেছি আমরা ওই জায়গায়। আর আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভের উদাহরণটা কিন্তু মনে রাখবো, চিনি, অ্যালকোহল, ভিনেগার, লবণ, সরিষার তেল, মশলা, হলুদ জাতীয় পদার্থ, সানলাইট, সূর্যের আলো। এটা বইতে উদাহরণ হিসেবে আসলে দেয়া, এই সানলাইটটা প্রাকৃতিক প্রিজারভেটিভের মধ্যে আপনারা ধরবেন। আর একটা তথ্য আমরা দিয়েছি যে খাদ্য লবণ, আমরা স্পেসিফিক খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট যেটাকে বলি আমরা, এই খাদ্য লবণ ব্যবহার করে যদি আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করি সোডিয়াম ক্লোরাইড ভাগ, সেই প্রসেসটাকে বলা হয় কিউরিং। তাহলে কিন্তু আমরা এর সাথে কিউরিংটা শিখে ফেললাম। আমরা প্রিজারভেটিভ শিখছি, সাথে সাথে কিন্তু আমাদের কিউরিংটা শেখা হয়ে গেল। কিউরিং ভালো করে নোট করে রাখবেন, হোয়াট ইজ কিউরিং। এখন আমরা এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ক্লিচিং এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো কি জিনিস এবং এদের উদাহরণগুলো শিখবো, সেটা সবাই খেয়াল রাখবো। এখান থেকে পড়ে যে কোনটা ক্লিচিং এজেন্ট বা কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট আর কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এটা কিন্তু আমাদের প্রায় উদাহরণ হিসেবে পড়ে। ওকে, এখন দেখেন এগুলো ধাপে ধাপে আমরা পড়ছি। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সবাই লিখে ফেলবো, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দেখেন খাদ্যদ্রব্যে আমার যে ছত্রাক, ব্যাকটেরিয়া বা ইস্ট থাকবে, এরা খাদ্যদ্রব্যের উপর একটা স্পোর বা আবরণ তৈরি করে। এই স্পোর বা আবরণকে ধ্বংস করে বা ইস্ট বা ছত্রাকের প্রতিকূল পরিবেশ নষ্ট করে খাদ্যদ্রব্যকে যে সমস্ত পদার্থ আমার সংরক্ষণ করে তাদেরকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। আবার খেয়াল করেন, খাদ্যদ্রব্যে বিদ্যমান ছত্রাক, ইস্ট বা মল্ট বলি বা ব্যাকটেরিয়া বলি, এদের সৃষ্ট স্পোর, এরা স্পোর জাতীয় পদার্থ খাদ্যের উপর একটা আবরণ তৈরি করে যেটাকে স্পোর বলে। এই স্পোরকে ধ্বংস করে এইগুলো প্রভাবন ক্ষমতা হ্রাস করে খাদ্যদ্রব্যকে যে সমস্ত পদার্থ সংরক্ষণ করে তাদের নাম হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দেখেন বেনজয়েড হতে পারে, নাইট্রাইট হতে পারে,
সালফাইড হতে পারে, সরবেট। ভালো করে নোট করে রাখবেন, আমরা এক জায়গায় করে দিয়েছি। বেনজয়েড বলতে এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, আমরা সোডিয়াম বেনজয়েড ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে সোডিয়াম বেনজয়েড। আমরা নাইট্রাইট বলছি, সোডিয়াম নাইট্রাইট উদাহরণ হিসেবে নিতে পারি। ঠিক আছে, সলভেট, সালফাইড এরকম হতে পারে আরো। তাহলে মাইক্রোবিয়াল এজেন্টটা কার উপরে কাজ করে? বেসিক্যালি সফটওয়্যার, ব্যাকটেরিয়া, ইস্টের উপরে কাজ করে মাইক্রোবিয়াল এজেন্ট। এবং মাইক্রোবিয়াল এজেন্ট বেসিক্যালি উদাহরণ যদি বলি বেনজেন, বেনজয়েড, নাইট্রাইট, সালফাইড, সলভেট, সোডিয়াম বেনজয়েড বা আমার অ্যালিফেটিক বেনজয়েডও হতে পারে, সোডিয়াম নাইট্রাইট। এইগুলো আমার মোটামুটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাবো যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটা ক্লিয়ার কিনা। তারপর আমরা অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্টে যাব। অ্যান্টিঅক্সিডেন্টটা খাদ্যের কোন অংশে কাজ করে আমরা দেখাবো, এবং কিলেটিং এজেন্টটা কোন অংশে কাজ করে। আমরা যে কৃত্রিম যে প্রিজারভেটিভ ব্যবহার করি, কৃত্রিম যে রাসায়নিক পদার্থ ব্যবহার করি, এটা তিনটা দিক দিয়ে কাজ করে। একটা মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে, একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, একটা কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তো আমরা প্রথমে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলার চেষ্টা করেছি কোন অংশে কাজ করে এবং কারা বেসিক্যালি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে, আর সেটাও আমরা বলার চেষ্টা করেছি। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানান। আবির আহমেদ ক্লিয়ার স্যার বলছে, অনিক শাহ ক্লিয়ার বলছে, পুষ্পিতা সরকার ক্লিয়ার বলছে, তায়েবা মরিয়াম ক্লিয়ার বলছে, নাজিফুর রহমান, হৃদয় মিয়া ক্লিয়ার বলছে, ইসমাইল ক্লিয়ার বলছে, আমিনুল ইসলাম রাফি, জান্নাতুল ফেরদৌস, সামান্তা, আবু হেনা রাজু সবাই ক্লিয়ার বলছে, ভেরি গুড। মাকরুমা সুলতানা, মারুফা ইয়াসমিন রূপা, রাকিব ইসলাম, অনেকেই জয়েন করছেন আজকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সবার সাথে শেয়ার করি আমরা। ওকে, তাহলে এখন আপনি চলে আসেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস শিখবো আমরা, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধের ভিতরে কিন্তু এই শব্দটা আমরা লেখা দেখি, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু একটা উত্তম খাদ্য সংরক্ষণের গুরুত্ব বলে বোঝানো যাবে না। এটা দেখেন, অ্যান্টিঅক্সিডেন্টটা কাজ করে বেসিক্যালি চর্বির জারণ রোধ করার জন্য, এবং খাদ্যের উপরে অনেক ক্ষেত্রে কালো দেখা যায়, কালো দাগ দেখা যায় একটা, এই কালো দাগ দূর করার জন্য এই বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্টের ব্যবহার করা। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে চর্বির জারণ রোধ করা, খাদ্যদ্রব্যের বিদ্যমান চর্বি, আমি যে খাবারটা খাচ্ছি খাদ্যদ্রব্যে যে চর্বিটা থাকে এই চর্বির জারণ রোধ করে এবং খাদ্যের উপরে কোনো কালো দাগ যাতে না পড়তে পারে সেই দিকটা কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে চর্বির জারণ রোধ এবং খাদ্যে কালো দাগ পড়া থেকে রক্ষা করে। নোট করেন। চর্বির জারণ রোধ করে এবং খাদ্যদ্রব্যে আমার কালো দাগ পড়া থেকে রক্ষা করে। তাহলে আমার স্পেসিফিক করতে হবে যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টটা কোথায় কাজ করছে, অ্যান্টিঅক্সিডেন্টটা কোথায় কাজ করছে। অ্যান্টিঅক্সিডেন্ট কারা ব্যবহার করি আমরা সেগুলো আমরা নোট দিচ্ছি, উদাহরণগুলো লিখে দিচ্ছি। বাট তাহলে যে সমস্ত রাসায়নিক পদার্থ চর্বির খাদ্যদ্রব্যে বিদ্যমান চর্বির জারণ রোধ করে এবং খাদ্যে কালো দাগ পড়া হতে রক্ষা করে তারা বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্ট। আবার খেয়াল করেন, খাদ্যদ্রব্যে বিদ্যমান চর্বির জারণ রোধ করবে এবং খাদ্যদ্রব্যে কোনো কালো দাগ পড়া থেকে রক্ষা করে যে সমস্ত রাসায়নিক পদার্থ তাদেরকে আমরা বলবো অ্যান্টিঅক্সিডেন্ট। এখন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেখেন কারা ব্যবহার করা হয়, BHA, BHT, TBHQ, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন। এগুলো বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আপনারা অনেক ওষুধের কৌটার গায়ে অ্যান্টিঅক্সিডেন্ট নির্ভর দেখবেন। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ। এখন এই বিএইচ অনেক সময় অ্যাব্রিভিয়েশন বলে, হোয়াট ইজ বিএইচ, বিএইচসি, টিবিএইচকিউ, এগুলোর অ্যাব্রিভিয়েশন আমরা বলে দিব। তার আগে আপনারা এগুলো নোট করে নেন যে অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণগুলো নোট করে নেন। বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, এগুলো বেসিক্যালি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এদের কাজ হচ্ছে চর্বির জারণ রোধ করা এবং খাদ্যদ্রব্যে কোনো কালো দাগ পড়া থেকে রক্ষা করে। ওকে, তাহলে দেখেন এই বিএইচএ মানে হচ্ছে বিউটালেটেড, অনেক সময় অ্যাব্রিভিয়েশন, বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল, হাইড্রক্সি অ্যানিসল, শুধু অ্যাব্রিভিয়েশনটা শিখে রাখবেন। বিএইচএ, বিএইচএ মিন্স বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল। এটা দেখেন বিউটালেটেড হাইড্রক্সিটোলুইন, বিএইচটি, বিএইচটি অ্যাপ্লিকেশন হচ্ছে বিউটালেটেড হাইড্রক্সিটোলুইন। টিবিএসকিউ টেট্রা বিউটালেটেড হাইড্রোকুইনোন, টিবিএসকিউ লিখে দিই আমরা, টেট্রা বিউটালেটেড হাইড্রোকুইনোন, হাইড্রোকুইনোন, টেট্রা বিউটালেটেড হাইড্রোকুইনোন, টিবিএসকিউ। অনেক সময় এর অ্যাব্রিভিয়েশন পড়ে, হোয়াট ইজ বিএইচএ, এটি আমার এমসিকিউ আসে। বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল, এ ফর অ্যানিসল, টি ফর টলুইন, আর টিবিএসকিউ টেট্রা বিউটালেটেড হাইড্রোকুইনোন, টেট্রা বিউটালেটেড হাইড্রোকুইনোন। আমার অনেক সময় কিন্তু বিএইচএ, বিএইচটি এগুলোর শর্ট ফর্মটা কিন্তু আমাকে অনেক সময় এমসিকিউর ভিতরে দিয়ে দিবে, এটাকে আমাকে অ্যাব্রিভিয়েশন আকারে দিয়ে দিবে, আমাকে পূরণ করতে হবে যে কোনটা রাইট। এটাকে আমরা সবাই তুলে হয়েছে কিনা অ্যান্টিঅক্সিডেন্টের এই উদাহরণগুলো এবং আমরা যে অ্যাব্রিভিয়েশন লিখে দিলাম, সবাই একটু কমেন্ট সেকশনে জানান এবং এই জিনিসটা বুঝছি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কি কিন্তু অনেক সময় নলেজে পড়ে অ্যান্টিঅক্সিডেন্ট কি বা কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট নেয়, এমসিকিউ এর ভিতরে পড়ে যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট বা কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট নয়, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটা বুঝছি কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাবো, তাহলে আমরা বুঝে ফেলবো, তাহলে আমরা কিলেটিং এজেন্টের ভিতরে চলে যাব। এই জিনিসটা বুঝছি কিনা সবাই একটু ক্লিয়ার কিনা? বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটালেটেড হাইড্রক্সিথোলুইন, বিউটালেটেড হাইড্রোকুইনোন, টেট্রা বিউটালেটেড হাইড্রোকুইনোন, টিবিএসকিউ, ভিটামিন সি। নাজিফুর রহমান, রোজিনা, রাফিউদ্দিন, মাসুরা শিলা, মেহবুব হাসান, ইসমাইল সবাই ইয়েস স্যার বলছে, পুষ্পিতা সরকার ইয়েস স্যার বলছে, আব্দুল্লাহ আসিফ ইয়েস স্যার বলছে, সবাই ইয়েস স্যার বলছে, অনেক দাস বলছে ডান, খানজান, শুভ, আবির আহমেদ। সংজ্ঞাটা আরেকবার আবির আহমেদ। আচ্ছা, সংজ্ঞাটা এরকম দেখেন, যে সমস্ত রাসায়নিক পদার্থ চর্বির খাদ্যদ্রব্যে বিদ্যমান চর্বির জারণ রোধ করে এবং খাদ্যদ্রব্যে কালো দাগ পড়া হতে রক্ষা করে তাদেরকে বলা হবে অ্যান্টিঅক্সিডেন্ট। আবার খেয়াল করেন, যে সমস্ত রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যে বিদ্যমান চর্বির জারণ রোধ করে এবং খাদ্যদ্রব্যে কালো দাগ পড়া হতে রক্ষা করে তাদেরকে বলা হবে অ্যান্টিঅক্সিডেন্ট। ক্লিয়ার কিনা আবির আহমেদ? মনীষা শাহ ইয়েস স্যার বলছে, আবু সাইদ আসাদ, ফারহানা ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস, শর্কনা, তামিমা তানজুম, আবুহেনা রাজু, মারুফা ইয়াসমিন, রূপা, সীমান্ত হুসাইন, সবাই ইয়েস স্যার বলছে, বুঝেছি। আবির বুঝছে কিনা? আবির বুঝছে কিনা? আবির আমরা সংজ্ঞাটা আবার বললাম। আবির, আপনার প্রশ্নের আনসার পেয়েছেন কিনা? রাজু চৌধুরী ক্লিয়ার স্যার বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাই কিলেটিং এজেন্টে। আমরা কিন্তু কৃত্রিম প্রিজারভেটিভের তিনটা অংশ, সেই তিনটা অংশ দেখছি বেসিক্যালি। তার ভিতরে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট দেখে ফেলেছি, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট দেখে ফেলেছি, এখন আমরা কিলেটিং এজেন্ট দেখব। কিলেটিং এজেন্টটা কি জিনিস? কিলেটিং, এটা দেখেন কোন কোন বইতে চিলেটিং এজেন্ট বলে, কিলেটিং বা চিলেটিং, কেউ চ উচ্চারণ করে কেউ ক উচ্চারণ করে, চিলেটিং এজেন্ট বলতে পারেন আপনারা, সবাই লিখে নেবেন।
এই যে আমি বোর্ডের উপরে যে যে যে, তথ্যগুলো লিখেছি এগুলোকে কি বলে, যদি কেউ একটু বলতে চান, কার কি মনে হচ্ছে যে এগুলো আমরা লিখেছি এগুলোকে কি মনে হচ্ছে, আপনারা একটু কমেন্ট সেকশনে লেখেন তো এগুলো কি মনে হচ্ছে। বোর্ডের উপরে আমি যা লিখেছি আপনাদের কি মনে হচ্ছে এগুলোকে, যেগুলো লিখছি বোর্ডের উপরে, এগুলো কি মনে হচ্ছে বলেন। আয়ন্স, আর আপনি যদি আয়ন্স বলছে, অনেক আয়ন বলছে, আচ্ছা আয়ন বললাম, আরো যদি সুন্দর করে বলতে চাই, আর একটু সুন্দর করে যদি বলতে চাই একটু বলেন তো। আর একটু সুন্দর করে যদি বলতে পাই, ধাতব আয়ন, হৃদয় মিয়া বলছে অবস্থান্তর মৌল, রোজিনা আক্তার অবস্থান্তর মৌল না, আসলে অবস্থান্তর আয়ন। আসলে আমি জানতে চাচ্ছিলাম এগুলো আসলে অবস্থান্তর ধাতব আয়ন, এটা আপনারা আয়ন বলছেন, অনেকে কাছাকাছি গিয়েছেন, এগুলো আসলে অবস্থান্তর ধাতব আয়ন, রাইট কিনা? অবস্থান্তর ধাতব আয়ন। তো ক্লেটিং আয়নের কাজ হচ্ছে, ক্লেটিং এজেন্টের কাজ হচ্ছে, দেখেন খাদ্যদ্রব্যে যদি এই অবস্থান্তর ধাতব আয়নগুলো থাকে, আরো কিছু অবস্থান্তর ধাতব আয়ন থাকতে পারে, এই অবস্থান্তর ধাতব আয়ন যদি খাদ্যদ্রব্যে থাকে, ক্লেটিং এজেন্ট কি করে, এদের প্রভাবন ক্ষমতাকে বিনষ্ট করে, এদের প্রভাবন ক্ষমতাকে ধ্বংস করে এবং খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। এই অবস্থান্তর ধাতব আয়নের প্রভাবন ক্ষমতা বৃদ্ধির, প্রভাবন ক্ষমতা হ্রাস করে বা প্রভাবন ক্ষমতাকে কমিয়ে খাদ্যদ্রব্য যারা সংরক্ষণ করে, যে সমস্ত রাসায়নিক পদার্থ, তারা হচ্ছে কিলেটিং এজেন্ট। আবার খেয়াল করেন, খাদ্যদ্রব্যে বিদ্যমান অবস্থান্তর ধাতব আয়নের প্রভাবন ক্ষমতা হ্রাস করে কমিয়ে যে সমস্ত রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে, তারা বেসিক্যালি কিলেটিং বা চিলেটিং এজেন্ট। যেমন দেখেন, উদাহরণ যদি আমরা বলি, ইডিটিএ, ল্যাকটিক অ্যাসিড, লিখে ফেলেন, এগুলো উদাহরণ লিখে ফেলেন, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে খাদ্যদ্রব্যে অবস্থান্তর যদি ধাতব আয়নগুলো থাকে, তাদের প্রভাবন ক্ষমতা কমিয়ে খাদ্যদ্রব্যকে যে সমস্ত রাসায়নিক পদার্থ সংরক্ষণ করবে, তারা বেসিক্যালি ক্লিটিং এজেন্ট। যেমন ইডিটিএ, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। এই ইডিটি এর অ্যাপ্লিকেশনটা যদি আমরা বলতে চাই, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, নোট রাখেন, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ইডিটি এর অ্যাব্রিভিয়েশন, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ক্লেটিং এজ ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, সবাই লিখে নেবেন। এই ক্লেটিং এজেন্টটা কি জিনিস, ক্লেটিং এজেন্টের উদাহরণগুলো ক্লিয়ার কিনা, এর কাজ কি, এটা ক্লিয়ার কিনা, সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোশ্চেন থাকে কোশ্চেন বলবেন। তাহলে অবস্থান্তর ধাতব আয়ন, খাদ্যদ্রব্য যদি অবস্থান্তর ধাতব আয়ন থাকে, তাদের প্রভাবন ক্ষমতা কমিয়ে তাদের প্রভাবন ক্ষমতাকে হ্রাস করে খাদ্যদ্রব্যকে যে সমস্ত রাসায়নিক পদার্থ সংরক্ষণ করবে, তারা কিলেটিং বা চিলেটিং এজেন্ট বলে। এরা কাঁকড়ার মতো খাদ্য অবস্থান্তর ধাতব আয়নকে আক্রমণ করে, কাঁকড়ার মতো আক্রমণ করে চারপাশে স্তর আবরণ তৈরি করে, ও তখন নড়াচড়া করতে পারে না। ওরা প্রভাবন ক্ষমতা বা প্রভাবক হিসেবে, আপনারা জানেন অবস্থান্তর ধাতব আয়নগুলো বেসিক্যালি কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে, কিন্তু খাদ্যদ্রব্যকে কিন্তু ওর গুণগত মান কিন্তু নষ্ট করে দিবে। বাট এই ক্লেটিং এজেন্টগুলো থেকে কাঁকড়ার মতো চারিদিক থেকে আক্রমণ করে এদের প্রভাবন ক্ষমতাটাকে কমিয়ে ফেলে খাদ্যকে ওর গুণগত মান অক্ষুণ্ণ রাখবে, ওটাকে সংরক্ষণ করবে। এই জন্য এটাকে অনেক সময় কাঁকড়া যৌগ বলে, ক্লেটিং এজেন্টগুলোকে কাঁকড়া যৌগ অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। তো অবস্থান্তর মহিলা, রোজিনা আক্তার, হৃদয় মিয়া, প্রত্যাশা মজুমদার, মাসুরা শিলা, মনীষা শাহ, ইসমাইল, তাইবা মরিয়াম, মিহেজা বিন ফারিয়া, মারুফা ইয়াসমিন রূপা, পুষ্পিতা সরকার, জে আমিনুল ইসলাম রাফি, সবাই ক্লিয়ার বলছে, কোশ্চেন নাই, ভেরি গুড।
তো আমরা মোটামুটি প্রিজারভেটিভটা শিখে ফেললাম, এখন আমরা সামনের টপিকসে চলে যাব। এরপরে দেখেন আপনাদের সবার কিউরিংটাও আমরা বলেছি, কিউরিংটা বলেছি আবার যারা পরে জয়েন করছেন তাদের জন্য। কিউরিংটা হচ্ছে খাদ্য লবণ টেবিল সল্ট, দ্যাট ইজ সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে যদি আমরা খাদ্য সংরক্ষণ করি সেই প্রসেসটার নাম হচ্ছে কিউরিং। ওকে, তো আমরা এখন শিখে ফেলবো ফরমালিন। ফরমালিন সবাই জানেন, তারপর আমরা নিয়ম রক্ষার থেকে এখানে বলবো আমরা ফরমালিন। আমরা আজকে ভিনেগার তৈরি করা শিখবো, ভিনেগার তৈরি করা শিখবো, এরপরে ভিনেগার তৈরি করা শিখবো ইনশাআল্লাহ। ফরমালিন, ফরমালিন আমরা সবাই জানি মিথানল বা ফর্মালডিহাইড, সেই এটার নাম কি মিথানল বা সাধারণ নাম কি ফর্মালডিহাইড। এই মিথানল বা ফর্মালডিহাইড এর 40% জলীয় দ্রবণকে আমরা বলবো, জলীয় দ্রবণকে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিনের কাজ বেসিক্যালি উদ্ভিদ ও প্রাণীর দেহ সংরক্ষণ করা, বাট এটাই ফরমালিনটাকে আমরা উদ্ভিদ এবং প্রাণীর দেহ সংরক্ষণ ব্যবহার করা উচিত। যে সমস্ত উদ্ভিদ আমার দীর্ঘদিন সংরক্ষণ করা দরকার, যেটা নিঃশেষ হয়ে যেতে পারে, যে সমস্ত উদ্ভিদের কার্যকাল দ্রুত শেষ হয়ে যায়, যেগুলো বিলুপ্ত হতে পারে, এরকম উদ্ভিদ আমরা সংরক্ষণ করব। বাট এই কাজ না করে আমরা এটাকে ফলমূল শাকসবজি এগুলো সংরক্ষণে ব্যবহার করি, এটা কিন্তু খুবই ক্ষতিকারক পদার্থ। এই ফরমালিনযুক্ত খাবার খেলে বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার সৃষ্টি হয়, বাট এর কাজ কিন্তু আসলে উদ্ভিদ আর প্রাণীর দেহ সংরক্ষণ করে। আমরা বায়োলজির ল্যাবে আমরা এই ফরমালিন যে বিভিন্ন প্রাণীর দেহ সংরক্ষণ করে বা উদ্ভিদের দেহ সংরক্ষণ করতে আমরা দেখেছি, বাট এটা এই কাজে না ব্যবহার করে এটাকেও কোনো অসাধু মানুষ এটাকে কিন্তু খারাপ কাজে ব্যবহার করে, যেটা খুবই ভয়াবহ। এই ফরমালিনটা আমরা শিখলাম মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা বলি বেসিক্যালি ফরমালিন। আমরা সবাই জানি এই জিনিসটা, তারপর আমরা নোট দিয়ে দিলাম, নোট রাখবো ফর্মালডিহাইড বা মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ওকে, আমরা অর্গানিক এটা পড়েছি। এখন চলে আসবো ভিনেগার। এই ভিনেগার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিনেগারের প্রিপারেশন আপনার পরীক্ষায় পড়ে। ভিনেগার আপনাদের আজকে আমরা তৈরি করে দেখাবো কিভাবে ভিনেগারটা প্রিপারেশন করা যায়, কত জায়গা থেকে তৈরি করা যায়, কত ভাবে কোশ্চেন আসে, আমরা একটা গ্লান্স এক জায়গায় লিখবো। তো আগে আমরা ভিনেগারটা কি শিখে নিই, ভিনেগার, এবং কিছু তথ্য দিব, নোট করবেন। ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এর নাম কি অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, রাইট? অ্যাসিটিক অ্যাসিড অর ইথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ঠিক আছে না? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এখন দেখেন, নোট করবেন সবাই, আপেল থেকে যে ভিনেগার আমরা পাই তৈরি করি তাকে সিডার বলে। আপেল থেকে প্রাপ্ত ভিনেগারকে সিডার বলে, নোট করেন। সিডার। আর এর বাণিজ্যিক নাম হচ্ছে সিরকা। এই ভিনেগারকে বাণিজ্যিক নাম হচ্ছে সিরকা, বাজারে এটাকে সিরকা নামে পাওয়া যায়। বাণিজ্যিক নাম সিরকা, তথ্যগুলো নোট করবেন ভিনেগার সম্পর্কিত। সিরকা, বাণিজ্যিক নাম সিরকা। তাহলে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। আপেল থেকে যে ভিনেগারটা আমরা পাই তার নাম হচ্ছে সিডার, অনেক সময় এমসিকিউতে পড়ে, আর এর বাণিজ্যিক নাম হচ্ছে সিডার। এই ভিনেগারের আমরা প্রিপারেশন শিখব। তো তার আগে আপনারা এগুলো নোট করে ফেলেন যে আপেল থেকে প্রাপ্ত ভিনেগারকে আমরা সিডার বলি, এর বাণিজ্যিক নাম সিরকা, এবং ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড আসলে আইউপ্যাক নাম, এবং এর সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমরা সবাই জানি ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি বেসিক্যালি ভিনেগার। আর
আপেল থেকে প্রাপ্ত ভিনেগারকে আমরা বলবো সিডার, এর বাণিজ্যিক নাম সিরকা। সবাই নোট করেছেন কিনা আমাকে একটু জানান, তাহলে আমরা ভিনেগারের প্রিপারেশনে চলে যাব। সবাই তথ্যগুলো নোট করেছে কিনা একটু জানাবো। তথ্যগুলো নোট করেছে কিনা? আমরা ভিনেগার নিয়ে কাজ করছি, ফরমালিন নিয়ে কাজ করা হয়ে গেছে, এখন আমরা ভিনেগার নিয়ে কাজ করছি। এই ভিনেগারের প্রিপারেশন শিখবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এক ভাগ পড়ে এই ভিনেগারের প্রিপারেশন, এবং কোথা থেকে এই ভিনেগার তৈরি করা যেতে পারে আমরা সেটা শিখবো। মোটামুটি সবাই তুলে ফেলছে, ওকে, তাহলে আমরা এটা ইরেজ করে দিলাম। দেখেন কত জায়গা থেকে ভিনেগার তৈরি করা যেতে পারে। খেজুরের রস, আখের রস, আখের গুড়, সব একই আনসার হবে। যেভাবে আমার সিকিউ পড়ুক, যেটা থেকে প্রিপারেশন পড়ুক, আখের রস পড়ুক, খেজুরের রস পড়ুক, আখের গুড় পড়ুক, মল্ট, আসলে মল্ট আসলে গুড়, মল্ট থেকে ভিনেগার তৈরি করব, মল্ট বা সুক্রোজ, দেখেন সবগুলো একই কথা। সুক্রোজ থেকে ভিনেগার উৎপাদন। আমরা সবাই ধীরে ধীরে এটাকে শিখে ফেলবো। যার নাম সুক্রোজ, তার নাম মল্ট, তার নাম আখের গুড়। আখের গুড় থেকে সুক্রোজ তৈরি করা যায়, মল্ট থেকে সুক্রোজ তৈরি করা যায়, আখের রস থেকে সুক্রোজ তৈরি করা যায়, খেজুরের রস থেকে সুক্রোজ তৈরি করা যায়। যাই বলুক, আমরা সুক্রোজ বা চিনি থেকে বেসিক্যালি এটা প্রিপারেশন করব। ক্লিয়ার? দেখেন এই আখের রস বলুক, আখের গুড় বলুক, মল্ট বা গুড় বলুক, আপনার সুক্রোজ বলুক, এর থেকে যদি আমরা ভিনেগার তৈরি করতে চাই, বেসিক্যালি আমরা কাজ করব আসলে সুক্রোজ নিয়ে। এই সুক্রোজ থেকে আমরা তৈরি করব। দেখেন তাহলে তিনটা ধাপ আছে। প্রথম ধাপ দেখেন, চিনির ফর্মুলা সবাই জানি C12H22O11। এটাকে আপনারা আদ্র বিশ্লেষণ করবেন ইনভার্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে। ইনভার্টেজ, তাহলে আমরা সুক্রোজ C12H22O11 সবাই জানি, এবং এই সুক্রোজকে যদি আদ্র বিশ্লেষণ করা যায়, বায়োলজিতে আমরা মনে হয় পড়েছি, সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6, এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দেখেন এইটা হচ্ছে গ্লুকোজ এবং এটা হচ্ছে ফ্রুক্টোজ। প্রশ্ন হতে পারে স্যার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের তো একই আণবিক সংকেত, রাইট? একই আণবিক সংকেত বা তাদের গাঠনিক সংকেতে কিন্তু পার্থক্য আছে। গ্লুকোজের ভিতরে আসলে বেসিক্যালি বন্ড CHO মূলক থাকে, অ্যালডিহাইড মূলক থাকে, এবং এই ফ্রুক্টোজের ভিতরে কিটোন মূলক থাকে। আমি গাঠনিক সংকেতে যাচ্ছি না, বাট আপনাদের যাতে এটা জানা থাকুক যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, গাণিতিক গাঠনিক সংকেত অন্যদিকে চলে যাবে, গাঠনিক সংকেত দরকার নাই। তাহলে আমরা প্রথমে দেখেন যদি সুক্রোজ বা আখের গুড় বা আখের রস বা মল্ট থেকে আমরা ভিনেগার তৈরি করতে চাই, প্রথমে সুক্রোজকে আমরা আদ্র বিশ্লেষণ করব। উপকারী এনজাইম ইনভার্টেজ 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে দিতে পারেন। এই ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে যখন এটাকে আমরা আদ্র বিশ্লেষণ করব, তখন আমার তৈরি হবে বেসিক্যালি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। C6H12O6 ফর্মুলা সবাই জানি। গ্লুকোজের ভিতরে অ্যালডিহাইড মূলক থাকে এবং ফ্রুক্টোজের ভিতরে কিটোন মূলক থাকে। প্রথম ধাপ আমার কমপ্লিট। প্রথম ধাপে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। এরপরে দেখেন এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যে কম্বিনেশন পেলাম, এটাকে আমরা আরেকটা এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করাবো, জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে। দেখেন C6H12O6, দ্বিতীয় ধাপ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এটাকে জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করাবো, জাইমেজ। তাহলে আমার এখানে তৈরি হবে দেখেন ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। ইথানল তৈরি হবে এবং কেন তৈরি হয় উত্তর না, এটা কিন্তু আমাকে একটু মুখস্থ রাখতে হবে যে কি প্রিপারেশন হচ্ছে। এখন গ্লুকোজ আর ফ্রুক্টোজকে যদি জাইমেজ এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করা হয়, তাহলে আমার এখানে তৈরি হবে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড। দেখেন ব্যালেন্স করতে হলে এখানে 4 দেন, এখানে 4 দেন, দেখেন সব ব্যালেন্স হয়ে যাবে। ইথানল
ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সবাই লিখে ফেলেন। তাহলে প্রথমে আমার সুক্রোজকে আমি আদ্র বিশ্লেষণ করলাম, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হলো। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে আমি যদি বিক্রিয়া করাই আমার ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ইথানল, ইথানল। এখন দেখেন তৃতীয় ধাপে দেখেন এই যে ইথানল আমি পেলাম, এর 10% নেবেন আপনি। ইথানল এখান থেকে 10% পরিমাণ ইথানল নেবেন। ইথানল নেবেন 10%। এটাকে বায়ো অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবেন। মাইকোডার্মা অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটোব্যাক্টর নামক এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করাবেন। তাহলে আপনার 6 থেকে 10% জলীয় দ্রবণ আপনি পেয়ে যাবেন, যার নাম হচ্ছে ভিনেগার। 6 থেকে 10%, দ্যাট ইজ ভিনেগার। আমরা আবার বলবো, দেখেন ক্লিয়ার কিনা, কারো কোশ্চেন থাকলে বলেন। এই তিনটা রিঅ্যাকশন, তিনটা ধাপ কিন্তু ঠোঁটস্থ করে ফেলতে হবে। যেটার থেকে আমার ভিনেগার প্রিপারেশন পড়ুক পরীক্ষায়, রিঅ্যাকশন কিন্তু এই তিনটা। আখের রস থেকে পড়ুক, আখের গুড় থেকে পড়ুক, সুক্রোজ থেকে পড়ুক, মল্ট থেকে পড়ুক, সবগুলো কিন্তু একই রিঅ্যাকশন, এই তিনটা। এখন এটা বুঝেছি কিনা আমাকে একটু জানান। এই জিনিসটা বুঝেছে কিনা আমরা আরো একবার বলবো, আপনারা জানান। এই ভিনেগার, আবির আহমেদ, এই ভিনেগার বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় লিখছে, শেষের দিকে আছে আবির। ভিনেগারটা বইতে শেষের দিকে আছে, দেখেন শেষের দিকে আছে আবির। আবির আহমেদ শেষের দিকে আছে, বাট এখানে আগে এর সাথে সিরিয়ালি পড়া বেটার। তারপরে সংরক্ষণ গুলো যেতে হয়, ভিনেগারটা আগে পড়ে ফেলায় বেটার। আমি সেই চিন্তা করে আমি এটাকে আগে নিয়ে আসছি। বইটির শেষের দিকে আছে আবির। নাফিজুর রহমান, রোজিনা আক্তার সবাই বলছে, বুঝেছি, ঠিক আছে। তারপর আমি আর একবার বলি, দেখেন যদি আখের রস, আখের গুড়, সুক্রোজ বা মল্ট থেকে আপনার ভিনেগার তৈরি করতে বলে, আগে সুক্রোজকে আপনি আদ্র বিশ্লেষণ করবেন ইনভার্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখান থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবেন। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করাবেন, তাহলে আপনি ওখান থেকে ইথানল পেয়ে যাবেন। এবং কার্বন ডাই অক্সাইডের সাথে এখানে 4 দিয়ে দেখেন টোটালি ব্যালেন্স হয়ে যাচ্ছে। ইথানল থেকে 10% আলাদা করে নেবেন। এই 10% কে আপনি মাইকোডার্মা অ্যাসিটোব্যাক্টর, এটাও কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই বিকারকটা দেখেন, এখানে আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ইজ অ্যাসিটোব্যাক্টর, আমি লিখে রাখছি, এটার আনসার কিন্তু এর সাথে সাথে আমরা পেয়ে যাবো। অ্যাসিটোব্যাক্টরটা কি আমি এটাও শিখে ফেলবো এখান থেকে, আমি বলে দিচ্ছি অ্যাসিটোব্যাক্টর কি। এখন এই ইথানলের 10% কে যদি মাইকোডার্মা অ্যাসিটোব্যাক্টর উপস্থিতিতে বায়ো অক্সিজেনের সাথে আমরা বিক্রিয়া করাই, তাহলে আমার 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিডের দ্রবণ পাবো, যার নাম হচ্ছে ভিনেগার। তাহলে আমি অ্যাসিটোব্যাক্টরটা কি যদি বলার চেষ্টা করি, তাহলে কি বলবো, যে সমস্ত এনজাইম যে ইথানলকে বায়ো অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়ে ভিনেগার তৈরি করে, তাদেরকে বলা হবে অ্যাসিটোব্যাক্টর। যে এনজাইম ইথানলকে বায়ো অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়ে ভিনেগার প্রস্তুত করে, তার নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। নোট করেন, অ্যাসিটোব্যাক্টর সমান নোট করে ফেলেন। যে সমস্ত এনজাইম, যে এনজাইম, যে সমস্ত দরকার নাই, যে এনজাইম ইথানলকে বায়ো অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়ে ভিনেগার তৈরি করে, তাকে অ্যাসিটোব্যাক্টর বলে। এর সাথে রিলেট আমরা অ্যাসিটোব্যাক্টরটা পড়িয়ে দিলাম। আরেকটা জিনিস আমরা বলে, আমরা এই ক্যানিং আজকে আমরা যেতে পারবো না, ক্যানিং বা খাদ্য সংরক্ষণ ইনশাআল্লাহ কালকে যে ক্লাস করব আমরা সেই জায়গায় পড়াবো। খাদ্য সংরক্ষণ প্রসেস, ফল সংরক্ষণ করতে হয় কিভাবে, সবজি সংরক্ষণ করতে হয়, মাছ মাংস সংরক্ষণ করতে হয়, বা দুধ থেকে মাখন বা মাখন থেকে ঘি তৈরি করতে হয়, এগুলো আমরা আগামীকাল ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। তো এরপর আমরা আরেকটা জিনিস শিখবো, পিকলিং। এই পিকলিংটা বলে আমরা আজকে মোটামুটি ক্লাস শেষ করব, পিকলিং। এখন আরেকটা জিনিস আমরা বলবো, পিকলিং। পিকলিং নোট করেন, পিকলিং।
তো যখন দেখেন এই ভিনেগার কিন্তু প্রাকৃতিক প্রিজারভেটিভ, আমরা যখন উদাহরণ লিখে দিয়েছি দেখেন ভিনেগারকে প্রাকৃতিক প্রিজারভেটিভের মতো লিখে দিয়েছি। তো এই ভিনেগার যখন খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে ও খাদ্যের উপর এই সংরক্ষণের জন্য খাদ্যের উপর একটা আবরণ তৈরি করে খাদ্যকে সংরক্ষণ করে, এই প্রসেসটার নাম হচ্ছে পিকলিং। অর্থাৎ যে প্রক্রিয়ায় ভিনেগার খাদ্যের উপর আবরণ তৈরি করে খাদ্যকে সংরক্ষণ করে তাকে পিকলিং বলে। আমি লিখে দিই, যে প্রক্রিয়ায় ভিনেগার, স্পেসিফিক ভিনেগারের খাদ্য সংরক্ষণ প্রসেসকে আমরা পিকলিং বলি। যে প্রক্রিয়ায় ভিনেগার খাদ্যবস্তুর উপর আবরণ তৈরি করে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। নোট করেন সবাই, তাকে পিকলিং বলে। নোট করে ফেলেন। তাহলে ভিনেগারের খাদ্য সংরক্ষণ, তাহলে এমসিকিউ পড়ে যে পিকলিং হচ্ছে আসলে ভিনেগারের খাদ্য সংরক্ষণ প্রসেস। ভিনেগার যখন খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে, সংরক্ষক হিসেবে কাজ করে, তখন ও খাদ্যের উপরে একটা আবরণ তৈরি করে। এই আবরণে তৈরি করার ফলে খাদ্যদ্রব্য বিভিন্ন অণুজীব বা ক্ষতিকর ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে এবং এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এই প্রসেসটাকে বলি আমরা বেসিক্যালি পিকলিং। তো ক্যানিং এবং এই যে কোটাজাতকরণ একসাথে রিলেট, এটা আমরা আগামীকাল ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ক্যানিং বা খাদ্য কোটাজাতকরণ এটা আমরা আগামীকাল ক্লাসে শিখবো। ক্যানিং বা খাদ্য কোটাজাতকরণ এটা আমরা রেখে দিলাম, বাদ বাকি তথ্যগুলো আমরা বলার চেষ্টা করেছি এবং এটা আপনাদের বোধগম্য হয়েছে কিনা এবং ক্লাস আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে আপনারা সবাই লিখবেন। এবং ক্লাস বোধগম্য হয়েছে কিনা সবাই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, শাহিন কবির বলছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এরকম দেখেন, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে খাদ্যদ্রব্যতে ছত্রাক ব্যাকটেরিয়া থাকবে, এরা খাদ্যদ্রব্যের উপর একটা স্পর বা আবরণ তৈরি করে। এই ব্যাকটেরিয়া বা ছত্রাক যাতে স্পর বা আবরণ তৈরি করতে না পারে এবং এর বংশ বিস্তার, এর প্রবহন ক্ষমতা যাতে বৃদ্ধি না পায়, সেজন্য আমরা যে রাসায়নিক পদার্থটা ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট।